রিলেশনশিপ সবার থাকতেই পারে, কিন্তু ও এই জিনিসটাকে হাইড করে আমাকে বিয়ে করে, তারপর বিয়ে 2 মাস পরে আমাকে এটা শেয়ার করে। তখন আমি ওকে বললাম যে তোমার আব্বু তো আমাকে বলেছিল যে তোমার যার সাথে বিয়ে ঠিক হওয়ার কথা ছিল সে হচ্ছে ইউএসএ থাকে। তখন সে বলে যে অ্যাকচুয়ালি ওই ছেলেটা অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড ছিল, আমাদের মধ্যে 8 বছর রিলেশন ছিল। তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে রিলেশনশিপ যদি থাকতো তো তুমি পালাই যে বিয়ে করতা, আমার লাইফে কেন তুমি এন্ট্রি নিলা? এখন ভুল করলে তো কেউ তো এটা স্বীকার করবে না এখনকার। তা আমার কথা হচ্ছে যে মানে প্যারেন্টসের কথা অবশ্যই শোনা উচিত, কিন্তু একটা নির্দিষ্ট একটা বাউন্ডারি আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্টসরা বুঝতে চায় না। আমাদের প্যারেন্টসরা মনে করে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বড় করছি যে ওরা যেটা বলবে এটাই করবে, কিন্তু একটা মানুষ যখন এডুকেটেড হয়ে যায় তখন তার মতো কিন্তু একটা চেঞ্জেস চলে আসে ন্যাচারালি, সে নিজের ডিসিশন নিজে নিতে চায়। আমি অলওয়েজ এটাই মানে আমি ওনাদের একটা সমস্যা হচ্ছে কি আমি আমার প্যারেন্টসকে অনেক ভালোবাসি, কিন্তু আমার প্যারেন্টসের একটা সমস্যা হচ্ছে কি ওনারা ওনাদের মতন করে সব কিছু করতে চায়। আমার প্যারেন্টস মধ্যে আমার আব্বু একটু এই ধরনের, কিন্তু আমার আম্মু আবার জিনিসটা বুঝে। না এই বিয়েটা ভাঙলো যখন বউ কি বলে ডিভোর্স দিয়েছে আপনাকে? আমি নাকি অন্য মেয়েদের সাথে রুম ডেট করি, আমার ক্যারেক্টারের সমস্যা আছে, অন্য মেয়েদের প্রতি নাকি আমার অ্যাট্রাকশন। ও হচ্ছে আমার সাথে বেশি একটা মানে আমাদের বাসায় ও থাকতে যেত না, ও হচ্ছে বেশিরভাগ সময় ওর বাবার বাসায় চলে যেত, ওখানে স্টে করতো। তো স্টে করা অবস্থায় দেখা গেছে যে ওর বাবা যেটা বলতো এটাই ও করতো। তো আমার কথা এখানে কোনো ইম্পর্টেন্স ওর কাছে ছিল না। এই জেনারেশনে হচ্ছে মেয়েরা হয়তো শ্বশুর শাশুড়ির কথায় চলবে, কিন্তু তারা তো হচ্ছে সব কিছু তো ব্যালেন্স করে চলতে পছন্দ করে মেয়েরা এখনকার দিনে, কিন্তু এটা আমাদের প্যারেন্টসরা বুঝতে চায় না। এটা একটা ইস্যু। ওনারা মনে করে যে ওনারা যেটা বলবে ছেলের বউ ওইটাই করবে। তো এটার জন্য দেখা গেছে যে আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো প্রতি রাতেই। দেখা গেছে যে আবার মানে আমার স্পেশালি আমার আব্বুর সাথে যখন কথা বলতো ও, তখন আমার আব্বু অনেক কিছু অতিরিক্ত কথা বলতো। ইভেন এখানে আমার উইকনেস, যে একটা মানুষের তো অনেক উইকনেস থাকে, তো এগুলো দেখা গেছে আমার আব্বু কন্টিনিউয়াসলি বলতো। এখন হচ্ছে আমার প্যারেন্টস চাচ্ছে আমাকে আরেকবার বিয়ে দিতে, কিন্তু আমি আসলে বুঝতে পারছি না যে আমি আসলে নেক্সট টাইম আমি আসলে কারোর উপর ট্রাস্ট বিল্ড আপ করতে পারবো কিনা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে তাসফিন শফিক। তাসফিন, আপনি কি বলতে চান? আমার আসলে বেসিক্যালি আমার লাইফে যে জিনিসটা ঘটেছে বা আমি এই জিনিসটা আপনাকে আমি একটু সুন্দরভাবে গুছিয়ে বলতেছি। আপনি তো ম্যারিড এন্ড ইউ গট ডিভোর্স। আমি হচ্ছে এখন ডিভোর্স। বিয়ে হয়েছে কত সালে? বিয়ে হয়েছিল আমার লাস্ট ইয়ার 25 সালে। 25-এর কোন মাসে? জুলাইয়ের 18 তারিখে। জুলাই, এটা জুন। ওকে, মানে 1 বছরের মধ্যে ডিভোর্স কেন হইলো ভাই? 1 বছরের মধ্যে হয়নি, আমার ডিভোর্সটা হচ্ছে 3 মাস পরে। আমরা একসাথে ছিলাম 3 মাস। ও আমার বাসা থেকে গিয়েছে অক্টোবরের 17 তারিখে, আর 16 তারিখে, আর আমাদের ও ডিভোর্স লেটার পাঠিয়েছে ডিসেম্বরের 10 তারিখে। বিয়ে কি প্রেমের বিয়ে ছিল না সেটেল? এটা হচ্ছে আমাদের সেটেল ম্যারেজ প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এটা, ফ্যামিলিগতভাবে। পরিবার থেকে বিয়ে দিয়েছিল? পরিবার থেকে, কারণ হচ্ছে যে আমি দেখে শুনে তো বিয়ে হয়েছিল, দুই পক্ষে যাওয়া আসা? দুই পক্ষে আসা যাওয়া বলতে কি, এখানে মেয়ের প্যারেন্টস সবার আগে আমাদের বাসায় এসেছিল। প্রস্তাব কারা দিয়েছিল? প্রস্তাবটা সবার আগে হচ্ছে আমার আব্বু আমার জন্য মেয়ে দেখছিল। সো ওনারা চাচ্ছিল যে ওনাদের যেটা মনে হয়েছে যে আমার ছেলেকে বিয়ে করা দেওয়া উচিত, সো আমরা করাই দিই। সো ওই ইয়াতে হচ্ছে আমি মেয়ে দেখতেছিলাম যে আমি আসলে চাচ্ছিলাম কি যে আমার যে অবস্থা, যে পজিশন এখন আমার আছে, এই অবস্থায় যদি কেউ যদি আমাকে বিয়ে করতে চায় এবং মনে প্রাণে যদি এটা বিশ্বাস করে যে আমি ইন ফিউচার হচ্ছে এস্টাবলিশ হব, এবং এই বিশ্বাস নিয়ে আমি আসলে বিয়েটা করি। বাট বিয়ে করার পরে আমার লাইফটা হচ্ছে অন্যরকমভাবে চলতেছিল। কীরকম? যখন আমি বিয়ের আগে মেয়ের ফ্যামিলির সাথে কথা বলি বা মেয়ের সাথে পার্সোনালি কথা বলতে চাই, তখন দেখা গেছে যে ওকে আমি সবার আগে জিজ্ঞেস করেছিলাম যে তোমার যদি কারোর সাথে রিলেশনশিপ থাকে তাহলে ওটা আমাকে এখনই ক্লিয়ার করে দাও, তাহলে আমি আমার প্যারেন্টসের সাথে কথা বলে জিনিসটা আমি এখানে স্টপ করে দেবো। কিন্তু ও এই জিনিসটা না করে ও হচ্ছে জেনে শুনে হচ্ছে আমার সাথে বিয়েতে বসে, এবং একদিনের দেখায় হচ্ছে আমাদের বিয়েটা হয় খুবই অনেক ফাস্ট। আর আমাদের প্যারেন্টস যেটা ওনারা তো আমাদের ভালোর জন্য অনেক কিছুই করে, কিন্তু এই ভালোটা যখন একটু অতিরিক্ত পর্যায়ে চলে যায় তখন দেখা যায় যে আসলে আমি সব দিক থেকে হচ্ছে জিনিসটা হ্যান্ডেল করতে অনেক বেশি প্রবলেমের মধ্যে ছিলাম। আমার ওয়াইফ হচ্ছে আমার বাসায় থাকতে যেত না, ও অলওয়েজ হচ্ছে বাবার বাসায় চলে যেত, আর ইভেন হচ্ছে ওর বাবার কথাই সব কিছু করতো ও।
এখানে হচ্ছে আমার কথা কোনো ইয়ে ছিল না। তারপরে একটা সময় আসলো যে ওর বাবা বলতেছে যে আমার মেয়ে যদি অনার্স কমপ্লিট করে নাই, সো ও কমপ্লিট করুক আর তুমি ওখান থেকে বিজনেস শুরু করো, তারপর হচ্ছে ওকে নিয়ে যাও। তো এইরকম একটা সিচুয়েশন যখন ক্রিয়েট হয় তখন দেখা গেছে যে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি আসলে বিয়েটা কেন করলাম। কারণ আমার আসলে ইচ্ছা ছিল না যে আমি এখন বিয়ে করবো, আমার ইচ্ছা ছিল যে ইস্টাবলিশ হব, তারপর হচ্ছে আমি আস্তে আস্তে বিয়েটা করব। এটা একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যুটা হচ্ছে এখানে ফ্যামিলি ইন্টারফেয়ারিংটা একটু বেশি হয়ে গেছিলো। কেন করতে দিয়েছেন ফ্যামিলি ইন্টারফেয়ারিং? এখানে আমি আসলে অনেক বোঝানোর চেষ্টা করতেছিলাম যে যেহেতু এটা এখন আমাদের লাইফ, আমরা আমাদের মতন করে করি, তোমরা এটা মাঝখানে কথা বলতে আইসো না। তারপরেও হচ্ছে ইন্টারফেয়ারিংটা ওরা নিজে থেকেই করতো। অ্যাকচুয়ালি হচ্ছে ওনাদের মাইন্ডসেটটা আমাদের মাইন্ডসেটের সাথে তেমন একটা ম্যাচ করে না অন কাইন্ড অফ। এটার জন্য দেখা গেছে যে ওনারা মনে করে কি যে এখনকার যে জেনারেশনটা আমাদের চলতেছে, এই জেনারেশনে হচ্ছে মেয়েরা হয়তো শ্বশুর শাশুড়ির কথায় চলবে, কিন্তু তারা তো হচ্ছে সব কিছু তো ব্যালেন্স করে চলতে পছন্দ করে মেয়েরা এখনকার দিনে, কিন্তু এটা আমাদের প্যারেন্টসরা বুঝতে চায় না। এটা একটা ইস্যু। ওনারা মনে করে যে ওনারা যেটা বলবে ছেলের বউ ওইটাই করবে। তো এটার জন্য দেখা গেছে যে আমাদের মধ্যে অনেক ঝগড়া হতো প্রতি রাতেই। দেখা গেছে যে আবার মানে আমার স্পেশালি আমার আব্বুর সাথে যখন কথা বলতো তখন আমার আব্বু অনেক কিছু অতিরিক্ত কথা বলতো। ইভেন এখানে আমার উইকনেস, যে একটা মানুষের তো অনেক উইকনেস থাকে, তো এগুলো দেখা গেছে আমার আব্বু কন্টিনিউয়াসলি বলতো। আমি আসলে এগুলো বদনাম করতেছি না, এগুলো হচ্ছে প্যারেন্টসের কিছু ভুল যেগুলো হচ্ছে অজান্তে আমাদের প্যারেন্টসরা করে বসে, আর আমি হচ্ছে এটা ভুক্তভোগী অন কাইন্ড অফ। আর এখন হচ্ছে আমার প্যারেন্টস চাচ্ছে আমাকে আরেকবার বিয়ে দিতে, কিন্তু আমি আসলে বুঝতে পারছি না যে আমি আসলে নেক্সট টাইম আমি আসলে কারোর উপর ট্রাস্ট বিল্ড আপ করতে পারবো কিনা। কারণ এই যে অ্যাক্সিডেন্ট আমার লাইফে ঘটে গেছে, এখন আমি এটা থেকে মানে এই ট্রমা থেকে এখন বেরোতে পারতেছি না। যখনই আমাকে বিয়ের কথা বলে বা মেয়ে দেখতে নিয়ে যায়, আমি আসলে অনকাইন্ড অফ আমার ভিতরে ওই আগে যেটা ঘটে গেছে ওই জিনিসটা আমার মনের মধ্যে চলে আসে, একটা ভয় কাজ করে। কারণ রিলেশনশিপ সবার থাকতেই পারে, কিন্তু ও এই জিনিসটাকে হাইড করে আমাকে বিয়ে করে, তারপর বিয়ে 2 মাস পরে আমাকে এটা শেয়ার করে। তখন আমি ওকে বললাম যে তোমার আব্বু তো আমাকে বলেছিল যে তোমার যার সাথে বিয়ে ঠিক হওয়ার কথা ছিল সে হচ্ছে ইউএসএ থাকে। তখন সে বলে যে অ্যাকচুয়ালি ওই ছেলেটা অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড ছিল, আমাদের মধ্যে 8 বছর রিলেশন ছিল। তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে রিলেশনশিপ যদি থাকতো তো তুমি পালাই যে বিয়ে করতা, আমার লাইফে কেন তুমি এন্ট্রি নিলা? এখন ভুল করলে তো কেউ তো এটা স্বীকার করবে না এখনকার। তা আমার কথা হচ্ছে যে মানে প্যারেন্টসের কথা অবশ্যই শোনা উচিত, কিন্তু একটা নির্দিষ্ট একটা বাউন্ডারি আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্টসরা বুঝতে চায় না। আমাদের প্যারেন্টসরা মনে করে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বড় করছি যে ওরা যেটা বলবে এটাই করবে, কিন্তু একটা মানুষ যখন এডুকেটেড হয়ে যায় তখন তার মতো কিন্তু একটা চেঞ্জেস চলে আসে ন্যাচারালি, সে নিজের ডিসিশন নিজে নিতে চায়। আমি অলওয়েজ এটাই মানে আমি ওনাদের একটা সমস্যা হচ্ছে কি, আমি আমার প্যারেন্টসকে অনেক ভালোবাসি, কিন্তু আমার প্যারেন্টসের একটা সমস্যা হচ্ছে কি ওনারা ওনাদের মতন করে সব কিছু করতে চায়। আমার প্যারেন্টস মধ্যে আমার আব্বু একটু এই ধরনের, কিন্তু আমার আম্মু আবার জিনিসটা বুঝে। সো কিন্তু ধরেন আপনার বাবা মা চাপাই দিতে চাইলো আর আপনি নিয়ে নেবেন, ব্যাপারটা তো এতটাও সোজা না। আপনি প্রতিবাদ কেন করবেন না? আমি অনেকবার প্রতিবাদ করেছি এটা নিয়ে। বিয়েটা তো আপনি করছেন, আপনার যদি ইচ্ছে না হয় আপনাকে জোর করে কেন বিয়ে দিতে পারবে? আমি বলি এখানে জিনিসটা আপনাকে বলি, এখানে আরো কিছু ঘটনা আছে। সেটা হচ্ছে এই পর্যন্ত আমার জন্য যত মেয়ে দেখেছে সবগুলা মেয়ের সাথেই হচ্ছে আমার মানে বিয়ে যেটাই আমার চয়েস হয়, দেখা গেছে যে আমি একটু দেখবো, অবজারভেশন করবো। তো এর মধ্যে একটা মেয়ে কে আমি যখন রিজেক্ট করি, যে যেহেতু এখানে আমার আব্বুর ইয়াটা বেশি, সো দেখলাম যে মেয়ের কানেকশনটা অলওয়েজ আমার আব্বুর সাথে। তো এটার জন্য আমি মেয়েকেই ডাইরেক্ট করছি, যে বলছি যে ভালোভাবে ভদ্রভাবে বলছি যে আমার আসলে এটা কন্টিনিউ করা পসিবল না, আর এখানে দেখা গেছে যে আমি আমার কেরিয়ার নিয়ে আগাতে চাচ্ছি, আর আমি একটু চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে আমি জানাবো যে আমি আসলে এই বিয়েতে রাজি কিনা। ও ডিরেক্টলি আমাকে বলতেছে যে এখানে হচ্ছে যে আপনাকে তো আমার পার্সোনালি এমনিও ভালো লাগে নাই, আপনার আব্বুর ভালো ব্যবহারটাই আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি বিয়েটা করার জন্য রাজি হয়েছি। সো এইখানে হচ্ছে এই ধরনের কথাবার্তা যখন একটা মানুষের কাছ থেকে কেউ যদি শুনে, এখন সবারই কিন্তু একটা সাপোজ একটা ন্যাচারালি রাগ আসবে। এখানে কথা হচ্ছে একটা ছেলে ও একটা মেয়ের মধ্যে, এখানে ও আমার প্যারেন্টসকে টানতেছে। এটা আমার 2 বছর আগের। এরপরে আবার লাস্ট ইয়ার আরেকটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছিল, অলমোস্ট সব রেডি ছিল, কিন্তু এখানে হচ্ছে মেয়ে ছিল ডক্টর, মেডিকেলের স্টুডেন্ট। তো আমার প্যারেন্টস যেটা করতে চেয়েছে বা যেটা চাচ্ছিল, এখন দেখা গেছে মেয়ে
একটু মানে আমাদের প্যারেন্টসের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ওরকম না, মানে মোটামুটি একটা লেভেলের। তো আমার আপু ওইরকমই মেয়ে চেয়েছিল যারা অ্যাকচুয়ালি একটু মোটামুটি শিক্ষিত হবে, কিন্তু দেখা গেছে যে ওরাই হচ্ছে যে বিয়েটা পরে ভেঙে দেয় ঠিক হওয়ার পরে। কারণ এখানে আপনার এই বিয়েটা ভাঙলো যখন, বউ কি বলে ডিভোর্স দিয়েছে আপনাকে? এই যে এটাই যেটা বললাম একটু আগে, যে ও বলতেছে যে আমি নাকি অন্য মেয়েদের সাথে রুম ডেট করি, আমার ক্যারেক্টারের সমস্যা আছে, অন্য মেয়েদের প্রতি নাকি আমার অ্যাট্রাকশন, এই ধরনের কথাবার্তা বলে ও এইখান থেকে জাস্ট কোনো মতে জাস্ট একটা ইয়া দিয়ে এখান থেকে ও যাওয়ার একটা প্ল্যান করতেছিল। ইভেন ও যেটা করেছে লাস্ট ইয়ার, ও আমাদের বিয়েটা ভাঙার আগে, আমি ডিপ্লোমা স্টুডেন্ট ছিলাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিংয়ের। তো হচ্ছে আমি 1 ইয়ারের ট্রেনিংয়ের জন্য আমি ওখানে ভর্তি হই। তো ট্রেনিং করা অবস্থায় আমাদের বিয়েটা হয়। সো ও যেটা করছে, ওর ধানমন্ডিতে, মানে আপনি কি বেকার অবস্থায় বিয়ে করছিলেন? না না কেরিয়ার অবস্থায় বিয়েটা করছিলাম। তখন আপনার মাসিক ইনকাম কত ছিল? আমার হচ্ছে আমি মাত্র এটা শুরু করি এই সেক্টরটা, ঠিক আছে। 24 সালে আমার একটা জার্নি স্টার্ট। যখন বিয়ে করেন তখন প্লাস মাইনাস ইনকাম কত? তখন হচ্ছে আমার ইনকাম বলতে কি ওরকম আহামরি কোনো ইনকাম ছিল না। আমি হচ্ছে আমাদের রেন্ট থেকে আমি সেভিংস করতাম। আমি আপনার ইনকামের কথা জিজ্ঞেস আমার করছি। ইনকাম আমার ইনকাম হচ্ছে 10-15 এরকম ছিল হাইয়েস্ট। ওইটা দিয়ে তো সংসার চালানো অনেক মুশকিল। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে ভাইয়া, সংসার চালানোটা ইম্পর্টেন্ট হচ্ছে মানুষটা যদি ভালো হয় এবং সে যদি একটা মানুষকে বুঝে তাহলে এটা ঠিক থাকবে। কিন্তু ও আসলে কি, বুঝলেও একটা মানুষের 10,000-15,000 টাকা যদি ইনকাম হয় তাহলে তার সাথে সংসার কেমন চলবে? বুঝলে তো আর এখানে অ্যাকচুয়ালি ওর মধ্যে প্রবলেমস ছিল। হ্যাঁ, প্রবলেমগুলো কি, মানে ও হচ্ছে আমার সাথে বেশি একটা, মানে আমাদের বাসায় ও থাকতে যেত না। ও হচ্ছে বেশিরভাগ সময় ওর বাবার বাসায় চলে যেত, ওখানে স্টে করতো। তো স্টে করা অবস্থায় দেখা গেছে যে ওর বাবা যেটা বলতো এটাই ও করতো। তো আমার কথা এখানে কোনো ইম্পর্টেন্স ওর কাছে ছিল না। কিরকম একটা উদাহরণ দেন। এখানে হচ্ছে যে দেখা গেছে যে ওর বাবা একদিন, আমি যখন ওদের বাসায় স্টে করি নতুন অবস্থায় যখন যাই, তখন হচ্ছে যে আমাদের মধ্যে খুব একটা সুন্দর একটা সম্পর্ক ছিল বিয়ের পরপরই। তো এর দুই সপ্তাহ পরে আমার আব্বুর সাথে ওর আব্বুর একটা কথা কাটাকাটি হয়। তো কাটাকাটি হওয়ার পরে ও বলতেছে, মানে আমার ওয়াইফের বাবা বলতেছে যে আপনার ছেলেকে তাহলে আপনি নিয়ে যান, আমার মেয়ে আমার কাছে থাকুক। এখানে হচ্ছে আমার ওয়াইফের একটা প্রবলেম ছিল, হরমোনাল কোনো একটা কিছু, যেটা কারণে অনেক মেয়েদের ফেসে যে অনেক ধরনের এখানে একটা টাইপের হয়। তো এটা নিয়ে হচ্ছে আমার প্যারেন্টস হচ্ছে ওর আব্বুকে বলছে যে এটা একটা বড় ধরনের ইস্যু, আপনি একটু আসেন, আপনার সাথে আমি এটা নিয়ে একটু কথা বলবো। তো মেয়ে কি করছে, এটা আবার ওর আব্বুর কাছে এমনভাবে মানে কথাটা হচ্ছে এমনভাবে প্রেজেন্ট করছে, পরের দিন সকালে ওর আব্বু আমাদের বাসায় চলে আসে, এসে বলতেছে যে আমি আমার মেয়েকে নিয়ে যাব আপনার। তারপর মেয়ে আবার আমাকে বলতেছে যে আপনার ছেলেকে আপনি অন্য জায়গায় বিয়ে দেন। এটা সবসময় এই কথাটাও বলতো। তো এটা বলতে এটা যখন একটু ওভার এক্সেসের লেভেলে চলে গেছে, তখন হচ্ছে আমাদের ডিভোর্সটা হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার এই স্টোরি থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? এখান থেকে একটা শিক্ষার আছে, সেটা হচ্ছে সবাই, আমি বলবো যে প্যারেন্টসের কথা শোনা উচিত, কিন্তু একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে। প্যারেন্টসকে বোঝাতে হবে যে যেহেতু আমি এখন এডুকেটেড হয়ে গেছি, সো আমার এখন একটা বোঝার একটা রাইট আছে যে আমি আসলে বুঝবো জিনিসটা। তারপর হচ্ছে কারণ আমার একটা মানুষ আমাকে কোন ভাষায় হচ্ছে সে আমার কাছে আসবে, রাইট, এটা একটা ইস্যু। আর অবশ্যই হচ্ছে প্যারেন্টসের সাথে অবশ্যই সম্পর্ক রাখবেন, কিন্তু একটা নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে যাতে প্যারেন্টস হচ্ছে আপনাদের লাইফে কোনো হস্তক্ষেপ না করতে পারে। সুন্দর। এটা একটা। আরেকটা হচ্ছে প্যারেন্টসকে আপনি অবশ্যই সময় দিবেন, কিন্তু আপনাকে যে বুঝতে হবে যে আপনি এখন একটা মানুষের সাথে এঙ্গেজ আছেন, তাকেও আপনাকে বুঝতে হবে সে কী চায়। এখন আপনি যদি এটা মনে করেন যে আমি আমার বাপ মার কথা আমি উঠবস করবো এবং আমার সাথে যে আছে তাকে আমি ইম্পর্টেন্স দিব না, তাহলে কিন্তু এটা মস্ত বড় লাইফের একটা ভুল। কারণ মানুষ বিয়ে কেন করে? বিয়ে করে কারণ তার লাইফ পার্টনারের সময় টাইম স্পেন্ডিং করবে, তার সাথে তার ভালো খারাপ জিনিসটা বোঝার চেষ্টা করবে। অবশ্যই প্যারেন্টসের দরকার আছে, কিন্তু একটা সবকিছু একটা ব্যালেন্সিং এর মধ্যে রাখা উচিত। এটা সঠিক, আপনি খুব সুন্দর বলছেন। মা বাবা অনেক আবেগের বশে ভুল সিদ্ধান্তও নেয় আমাদের জন্য, এবং আমরা যাদের বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, এদের স্ট্রেট বলা উচিত যে আমার ভালোটা আমাকে বুঝতে দাও। কিছু জায়গায় অবশ্যই বাউন্ডারি সেট করা উচিত। থ্যাংক ইউ ভাই।